বারান্দার এই ভিউটাকে মিস করবো। এই বাসার মেন গুড মর্নিং গাইস। এখন হচ্ছে আজকে 27 তারিখ, এখন বাজে হচ্ছে 10:30 উইনিপেগ টাইম। আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2টার দিকে। সো আমরা বেরোবো বাসা থেকে 11টার দিকে। সারাটা রাত ঘুমাইতে পারিনি ভালো মতো, টেনশন ছিল যে কোভিডের নেগেটিভ সার্টিফিকেটটা কখন পাবো। ইভেনচুয়ালি প্ল্যানও আসতেছিল টিকিট পিছাবো কিনা, কারণ না হলে ফ্লাই করতে পারবো না। লাস্ট টাইম হচ্ছে 11 AM লাইক টিকিট পিছানোর। আলহামদুলিল্লাহ 9:36-37 দিকে পেয়ে গেছি। নীরবকে পাঠালাম প্রিন্ট আউট করার জন্য। সো এই তো খুব এক্সাইটেড রাইট না, খুব ভালো লাগতেছে যে সব ঠিকঠাক, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। বাংলাদেশে আমাদের 3 ডেজে হোটেল কোয়ারেন্টাইন করা লাগতেছে, অ্যান্ড বাংলাদেশে হোটেলও বুক করে ফেলছে। ভাইয়া আমাকে বললো কি আমি কলাবাগানে আমার বাসার পাশে একটা হোটেল বুক করছি, লাইক এনলিস্টেড হোটেল যেগুলো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে। এই তো আর সব তো ঠিকঠাক, পুরো ক্লিন গুছানো শেষ। সবার সব লাগেজ, এই যে লাগেজ সব ক্লিন। সকাল 8টার দিকে আসছিল হচ্ছে কার্পেট ক্লিনার, ওরা এসে ক্লিন করে দিয়ে গেছে। আমাদের সকল ড্রাইভার মুক্ত, চাবি রেখে চলে যাবো। আর আকিব আর মুবিন থাকবে, আকিবের মুবিন আছে, ওরা আর কি টুকটাক আর যেগুলো ক্লিন করা বাকি বা আরও যদি টুকটাক আনুষঙ্গিক কাজ থেকে সেগুলো করবে। সো আবার দেখা হচ্ছে বের হতে। আকিব তুমি কেন করো না? আমি পৃথিবী থেকে চলে যাবো। তুই কান্দিস কেমন? আমি আর জাওয়াদ একসাথে যাবো। জাওয়াদ নাকি জুলাইতে যাবো। জাওয়াদ যাবি? জাওয়াদ মুভি যদি যাইতো জাওয়াদ দেখতে কাঁদতে কাঁদতে বেশি চলে যেত। জাওয়াদ কত টাকা দিয়ে কি করব? স্বপ্ন যাবে বাড়ি আমার। কি রে এই পাগল মতো করিস কেন? আকিব একটা লাগেজের মধ্যে ঢুকে যাও ব্রো। দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশে যাচ্ছি 2 years। জাওয়াদ যাবি না? জাওয়াদ গাড়ি কি ব্যাগটা কেন না বলো না। চল আমরা দে লাগেজ দে, জাওয়াদ দে। পারি না, এটা হচ্ছে আমার বাংলাদেশে আমাকে দাদি ফুফু চলে গেলি, ওরা সবসময় টাকা দিয়ে যেত। হ্যাঁ বিদেশে আমি তো দাদিও না, না দাদি ফুফু তো লাগবে না, বন্ধু বান্ধব চলে যাচ্ছে, কিছু টাকা দিয়ে যা, 500 করে দিয়ে যা। আর কত গাড়ি ঠাড়ি 500 টাকা আছে, 500 টাকা তো একদিন উড়ে দিব। বাংলাদেশি 500 টাকা সবার জন্য 500। বাংলাদেশি 500 টাকা আমরা তো এই চারজন খালি যারা উপস্থিত মামা আছি এই জায়গায়। 500 টাকাই আছে দে, ইন্টারেক্টে দিয়ে দে, বাংলাদেশে প্রমাণ থাকবে না ডলার। বাংলাদেশি 500 টাকার নোট আছে, একটা দিয়ে যাবো। না বাংলাদেশের নোট দিয়ে কি করব? অনেক কিছু, আমার দাদি তো আমার ওটাই দিত। গেট আজকে কাছে এটা ভিতরে দিয়ে দিলে হবে। ভাইয়া চলে যাচ্ছি ভাইয়া তোমাদের কি ছেড়ে। আরে এখনো তো বিমানবন্দর যাবো। আগে বিদায় নিয়ে লাভ নাই তো। একবারে গিয়ে চলো 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 লুকি। 3-3টা গাড়ি, 4টা গাড়ি যেতেছে, একটা ও একটা 3-3টা গাড়ি। রাইখা যাইতেছি কয়টা রোহান নাও। আরে চাবিটাও দিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ মানে কত লাগতেছে রাইখা যাইতেছি। নীরব অনেক টাকা ইনকাম করছো তোমাকে দিয়ে। আসবি আবার করবি। আমি তোমাকে যাচ্ছি। যাও। বাই বাই সাউথ ভিউ প্লাজা। আবার 4 মাস পরে যখন আসবো তখন দেখা হইতে পারে রাস্তা দিয়ে যাওয়ার টাইমে। না আসলে কি এই জায়গাগুলো মিস করবো, কারণ বাইরে উল্টা পাল্টা আমরা ড্রাইভ করতাম না, মানে বাইরে যেতাম গাড়ি নিয়ে। কিন্তু বাংলাদেশে তো এত ইজি হবে না। চলে এসেছি এয়ারপোর্টে। এইটা হচ্ছে টার্মিনোলজি, এখান থেকে ঢুকতে হলে হবে।
ক্যাটের 1000 আর লাস্টের 3-4টা থেকে শুরু হয় ইয়া তো তুই ক্লোরোফর্ম নিয়ে ঘুরিস নাকি? মানে যাচ্ছি বিদেশে আমরা আর এটাতে করবে কি বাবাদের প্রসাদ ঢুকিস না কেন ঢুকাই দেবো না ধোয়াই দিবি চল চল আকিব থাকো আমার ব্লগে দেখবো না আল্লাহ হাফেজ যাও যাও চলে এবার আমরা ঢুকি খাওয়া আসতে থাকো Yes, we are done. আমাদের চেক ইন শেষ সব লাগেজও চল এই হচ্ছে ফ্লাইট আমাদের এই প্লেনে করেই আমরা যাব আমার 29A আর তোর হচ্ছে 29B দিন আসি আমার আমি ভিতরে আচ্ছা নে প্রায় নাই বড় যে কোনো ফ্লাইটে ও পাশে আমি একটা একটা বড়টাই তুই মানে এরপরে হচ্ছে 12 ঘন্টারটা আচ্ছা এরপরটা তুই নিস আর দোয়ারটা আমি ওকে সো গাইস এট দ্য এন্ড আমরা প্লেনে চলে আসছি সব মানুষ উঠতেছে এখন তো এটা থিঙ্ক হ্যাঙ্গার দিয়ে গেছে কী কী আছে এটার মধ্যে আর পানির বোতল আছে হ্যান্ড স্যানিটাইজার আছে আই থিঙ্ক একটা হেডফোন একটা মাস্ক আছে আর মেবি সামান্য কোনো কিট আছে একটা শেষ পর্যন্ত বাংলাদেশের উদ্দেশ্যে প্লেন ছেড়েও দিল আমরা এখন আকাশে আছি মেঘের মধ্যে প্লেনের ভেতর অর্ধেকের বেশি সিট খালি অর্থাৎ মানুষ নাই তো আমি এই জন্য আর কি চেঞ্জ করছি সিটটা উইন্ডো সিটে চলে আসছি মুভি দেখতেছি একটা অ্যাভাটার মুভি ফাইনালি পুরোপুরি ল্যান্ড করলাম এখন হচ্ছে বের হওয়ার পালা Bye. Thank you. Bye. Bye. Thank you. Take care. Goodbye. Thank you. Bye-bye. The little poofy thing. The poofy. Have a good one.
হঠাৎ করে কেন জানি নিজের বেশ বড় লোক মনে হইতেছে। হঠাৎ করে হ্যাঁ কেন ভাই জানি না, কিছু তো করি হ্যাঁ কারণ আমি খোদার দরবারে সবাই করি। আমার বাবা ছাড়ো ছাড়ো তো তো চলে এসেছি হচ্ছে টরন্টো পিয়ারসনে, এখান থেকে টার্মিনাল 1 অ্যান্ড দেন দোহার ফ্লাইট 2 ঘন্টা হচ্ছে এখানে ট্রানজিট। তো কোথাও ওয়েট করতেছি না, ডিরেক্ট চলে যাচ্ছি। শীতও চলতেছে আর এখানে হাঁটতেও আছি। এদিকে সো গাইস আমরা এখন আসছি হচ্ছে ওই যে খাবার অর্ডার দিছি টরন্টোতে আমরা। হ্যাঁ একসাথে ওইটাও দেখে ফেলি চলো। সো আমরা এখন হচ্ছে কাতার। কোনটা? কাতার টু ঢাকা। না আর উইনিপেগ টু টরন্টো দেখি, সরি ওটা 2 তোমার 3 2 এখন আমরা যাচ্ছি হচ্ছে উইনিপেগ টরন্টো টু দোহা। Hello. I'm good. 23J. 23J is on the other side. Thank you. Hello. Hi. This is business class. কবে যে এখানে বসে আসবো, ফার্স্ট ক্লাস মনে হয় এটা। একটা ফ্লাইট নিলে তো কোটি টাকা। এখন হচ্ছে খাবারের পালা। এগুলো সব There you go. this is fruit salad, brownie, bread and veggie korma. Honestly, the food was below average. Like, মাত্র তো খাওয়া শেষ করলাম আর কি, মানে একদম খাঁটি ইন্ডিয়ার যে খাবার সেটা। বলবো না খুব খারাপ ছিল, খুব ভালো ছিল না, কারণ আমরা তো ওই টেস্টটা নিতে পারি না। অনেকক্ষণ একটানা বসে থাকতে থাকতে পা ধরে গেছে, তো হাঁটলাম। আরও আমাদের 1.5 ঘন্টা ফ্লাইট বাকি আছে। 1.5 ঘন্টা। এই ফ্লাইটটা টোটাল 13.5 ঘন্টার ফ্লাইট। এটা অনেক লম্বা, অনেক লম্বা। ঘুমাইছি, ঝিমাইছি, আবার যাই। এখনো বাইরে অন্ধকার। দোহাতে এখন বাজে হচ্ছে রাত 2টা।
সেটা হচ্ছে ব্রেকফাস্ট, ভেজিটেরিয়ান ক্রসেন্ট, প্রিটজেল, হালকা ইয়োগার্ট, ফ্রুটস। গাইস, আমি আসলে ভুল বলছি, আমাদের দোহাতে এখন হচ্ছে দুপুর 6টা। আমি আসলে এই গ্লাস সব ডার্ক করে রাখছিল, যার জন্য আমি মনে করছি অন্ধকার বাইরে। পরে টাইম দেখলাম যে না, দুপুর 6টা, মানে বিকাল 6টা এখন। ফাইনালি আমরা ল্যান্ড করলাম কাতার, দোহা। Have a good one. Bye. Have a good one. So এয়ারপোর্ট থেকে বেরোর সাথে সাথে আমাদেরকে লাইন ধরে নিয়ে যাচ্ছে সবাইকে, ইকোনমিতে যারা টিকিট কাটছি। আগা আগা আগা, এবার বাংলাদেশ যত তাড়াতাড়ি লাগছে, এবার বাংলাদেশে যাবো তাড়াতাড়ি। একটু বেশি সিকিউরিটি নিয়ে আসছি এরা, আর আমরা পুরো হাতে গ্লাভসটা নাই আমাদের। কি করলাম জীবনে? সো আমরা একটা কনফিউশনে পড়ে গেছি এখানে এসে। কনফিউশনটা হচ্ছে যে কাতার দোহাতে এখন আসি, এখানে বলতেছে যে যখন আমরা ডকুমেন্টেশন চেকে দিছি, এটা বলতেছে অ্যাপ্রুভাল নাই বাংলাদেশে ফ্লাইয়ের জন্য, কি একটা ডকুমেন্টেশন লাগবে, মোফা ডিক্লারেশন ফর্ম সামথিং। সো এটার জন্য আমরা ওয়েট করতেছি রাইট নাও। আমরা তিনজন, এবং বললো আরও অনেক বাংলাদেশি ফ্লায়ার্স লাইক অন্য কান্ট্রি থেকে আসছে, তাদেরকে ওয়েট করতেছে এখানে। এখন আমি নট শিওর কী হবে, আমাদেরকে ওয়েট করতে বলতেছে। এবং নেক্সট ফ্লাইট হচ্ছে 1টার দিকে, রাত 1টা। অ্যান্ড আর আমাদের যে ফ্লাইটটা ছিল সেটা ছিল হচ্ছে 8:45, এটা 6:45, এটা অলমোস্ট ছেড়ে যাবে। 6:13 বাজে, আর 30 মিনিটস আছে, তারপরে চলে যাবে হয়তো বা নেক্সট ফ্লাইট, যদি আর কি ডিক্লেয়ার করে বাংলাদেশ গভর্নমেন্ট ঢুকতে, না কি জানি না। তো ওয়েট করতেছি, দেখি কি হয়। মেনলি যেটা হয়েছে যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের যে ডিক্লারেশন, ওটা আমরা পাইনি এখনো, বুঝছো? মোফা লাইক বাংলাদেশ থেকে এখনো ডিক্লেয়ার করে নেই। হ্যাঁ, যে 29 তারিখ, একে তো হচ্ছে বাংলাদেশে 28 তারিখ পর্যন্ত লকডাউন, এখনো তো বাংলাদেশে 28 তারিখই। আমাদের কালেক্ট করা না, এটা এখানে আসবে এয়ারলাইন্সে মনে হয়। আর আমরা যেটা হয়েছে যে এয়ারলাইন্সে, মানে বাংলাদেশে যেহেতু 28 তারিখ পর্যন্ত লকডাউন, বাংলাদেশে স্টিল নাও 28 তারিখ, তো 12টার পর না 29 তারিখ শুরু হয়। তো আমরা তো নামবো 29 তারিখে, কিন্তু এরোপ্লেন 28 তারিখে মানে ফ্লাই করতেছে না। এই জন্য আর কি আমরা এখন ওয়েট করতেছি। আমাদেরকে বললো যে নেক্সট ফ্লাইট 1টার দিকে। সো আমাদের এখন যে জিনিসটা দাঁড়াইছে সেটা হচ্ছে পোলাপাইন চাই হইতেছে বাংলাদেশ থেকে ক্যানাডা আসতে, আমরা চাই বাংলাদেশে যাইতে, তাও যাইতে দেবে না। ভাই নিয়ে যাও আমাদের, পানির জাহাজে হলে নিয়ে যাও আমাদের। আমরা জানি না কেন লোকটাকে ফলো করতেছি, ভাই যাবো সাবমেরিন আছে, এখন আইডিয়া নেই কেন লোকটাকে ফলো করতেছি। আমাদের পাসপোর্টগুলো ওনার হাতে, আমরা জাস্ট ওনাকে ফলো করতেছি। 4 জন বাংলাদেশি এখানে, আমাদের যাইতে দিতেছে না কানাডায়, মানে বাংলাদেশে। এই আমি দেখতেছি ভিউগুলো। গালি দিয়ে দিচ্ছে পুরো, মানে কাতার এয়ারলাইন্স একটা বাস্টার্ড। আচ্ছা, কি বলছে? আরেকটা 3টা ভাইয়া আসছে, ওনারা জাপান থেকে আসছে। সকাল 5টার দিকে আসছে, এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। তারা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের কথা বলছে, সিভিল এভিয়েশনের কথা বলছে, কাতার এম্বাসিতে কথা বলছে। কাতার থেকে বলা হয়েছে একটা কাগজ পাঠাইতে, আর নাকি 4টার দিকে পাঠিয়েছে একটা কাগজ, এখন আসে না। এখন নাকি কোনো আপডেট হয়নি। আর কত কিছু বললাম,
খাইতে আসছি এখানে এটা খালি ফ্রি মিল দিতেছে না? সকাল থেকে 2 বার ফ্রি মিল নিই। সো আমরা সবাই খাবার অর্ডার দিছি। কাতারের খাবার অনেক মজা আর কি শুনছি, এখন জানি না কেমন, খেয়ে দেখি। আসলে খুব টেনশনে আছি ফ্লাইট নিয়ে, কারণ সবাই টেনশনে আছি। বাসার ফ্যামিলি মেম্বার্সরা এয়ারপোর্টে ওয়েট করতেছে। এখন জানি না সিচুয়েশন কী হবে। আর ভাই আমার তো ফোনে বলতেছে এয়ার কানাডা মানে বিমান বাংলাদেশে একটা ফ্লাইট নাকি ক্যানাডাতে মতো ল্যান্ড করবে আধা ঘন্টার মধ্যে, ওইটাতে যোগাযোগ করে যাওয়ার জন্য বা কী হবে জানি না। ওরা খালি বলতেছে ওয়েট করার জন্য ওরা যোগাযোগ করতেছে, এক্সেপশন তৈরি করার ট্রাই করতেছে। ট্রাই করুন, তো দেখি কি হয়, জানাবো সবাইকে। হাত দিয়ে মাখা ছেলে, এই খাবার তো ওই দিকে পাও না ব্রো, খুশি হয়ে গেছে। অনেকদিন পর খাইতেছি, 2 বছর পর আলাদা। ওয়েটিং ফর হাউ লং? আমরা এখানে নামছিলাম, আমাদের ফ্লাইট ছিল 6:45, এখন বাজে 9টা। সো অলমোস্ট 6, 7, 9, 2 hours 15 মিনিটসের মতো এখানে ওয়েট করতেছি। নো আপডেট বলতেছে, ওরা বাংলাদেশে যোগাযোগ করার ট্রাই করতেছে। বাংলাদেশ ট্রানজিটের থেকে লোক পাঠাবে না, মানে কাতার থেকে বাংলাদেশের ট্রানজিটে যারা আছে তারা যেতে পারবে না। আবার যদি আমরা এখন যদি ক্যানাডাতে রিটার্ন যাই, সেক্ষেত্রে এয়ার কানাডা এটা বহন করবে পুরোটার। প্রথমত হচ্ছে আমাদের কানাডা রিটার্ন করলে 3 দিনের হোম কোয়ারেন্টাইন থাকা লাগবে, হোটেল কোয়ারেন্টাইন, যাদের কস্ট হচ্ছে $2,000। তো আমরা এখানে 10 জন থাকলে $20,000 যাবে ওদের। তার উপর আবার আমরা বাসা বাড়ি ছেড়ে দিয়ে আসছি, এটা কম্পেনসেশন দেওয়া লাগবে, ফ্লাইটের কম্পেনসেশন দেওয়া লাগবে, অনেক খরচ। জানি না কী দিয়ে কী হবে, ওয়েট করতেছি। জানি না কত সময়ও ওয়েট করা লাগবে। দয়া করি তাড়াতাড়ি বাসে যেতে পারি। বাংলাদেশে বাসা সবাইকে বললাম, তো করবে, ওয়েট করা লাগতেছে। নতুন লকডাউন আসলে আমরা তো মানে সব ঠিকই ছিল। এর কারণে যদি এমন হতো যে ফ্লাইটের আগেই বলে দিত যে না ক্যান্সেল ওর তোমরা কথাকে যেতে পারবে না, তাহলে তো উঠতাম না, অবভিয়াসলি আরও পরে আসতাম, 1 মাস 5 দিন 10 দিন বা যে কোনো দিন পরে আসতাম, অন্তত এই ফ্লাইটে তো আসতাম না। কেন বলেন, এইটা হচ্ছে মেন প্রশ্ন। Let's see, hope for the best. You should plead to Air Aviation and talk with Air Aviation. We talk already with Qatar Airways, but Qatar Airways, there is not okay to board. No Qatar Airways, the Air Aviation of Bangladesh. Bangladesh. Bangladesh Airways. So That one should be done by Air Canada representative So where is Air Canada? tomorrow morning. Just I will inform the one who talked with you before, that lady. Yeah. So you give the number. We talked with the ambassador of Bangladesh. He told that You give he is us giving the the number, permission right? that we can No, I go. got from the one who talked with you before. Yeah. She's doing for Okay, Air then Canada. let us send. Okay. And then যেটা হয়েছিল, আমরা টোটাল ছিলাম হচ্ছে আমি, নীরব, তাসিন, আমাদের সাথে সাসকাচুয়ানের একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে নুরুল আরফিন, আরও 2জন সিনিয়র ভাই ছিল, পাশাপাশি ছিল আরেকটা আপুটার হাজব্যান্ড বাংলাদেশ থেকে জানাচ্ছিল যে হ্যাঁ সে কিছু একটা ম্যানেজ করা ট্রাই করতেছে অ্যান্ড অলমোস্ট হয়ে আসতেছে, কোনো মিনিস্ট্রি থেকে কোনো কাগজ। অ্যান্ড সেই মুহূর্তের সো আমরা কি যাচ্ছি না যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আবার কনফার্মেশন না আসা পর্যন্ত তো আমার আসলে ইয়ে হইতেছে। No, শুরু করেন। এবার আপু ভয় পেয়ে গেছে, আসলে ঘাবড়ে গেছে। না আমি ঘাবড়াইনি আমার মনে হইতেছে যে এটা হবে ইনশাআল্লাহ যাবো তো। হাজবেন্ডই বলছে এটা, আপনার হাজবেন্ডই বলছে এটা। কথা বলছে তাহলে গিয়ে বাইরে যে ধর্ম দুলা বাইরে এবার দেশে গিয়ে অন্য কেউ ফ্রেন্ড টাইপের কেউ হলে আমি এত সিরিয়াসলি নিতাম না। যেহেতু হাজবেন্ড বলছে তো অবশ্যই সিরিয়াসই বেটার। সবাই একটু কেটে নেন ভাইয়া। বাহ মজা, একটা মজা। এই আজরাইল লেক কালাই দেব। প্রথমে প্লেন ছাড়ার আগে একটা ছোট ছেলে কি যে কান্না করতেছে, প্লেন যখন উঠতেছে ছোট ছেলের সব মুখ পিছনে চলে গেছে। এটা কথাই বলা না দেখি আকাশ উঠার পর ভয় একদম ইমাজিন কর। হ্যাঁ পিছনে চলে গেছে চোখ। হ্যালো
হ্যালো হ্যাঁ আমরা যাচ্ছি ফিরে কানাডাতে। তারপর আবার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি করে যারা ছিল দোহার এয়ারপোর্টে যারা ছিল তারা আমাদেরকে খুব তাড়াতাড়ি করে বলতেছে যে না, আমাদের এয়ার ক্যানাডা কারোর সাথে কথা বলতে হলে টার্মিনালে যেতে হবে, সেখানে কি একজন আছে আমাদের সাথে কথা বলবে, এবং আমরা না বুঝি তাদের সাথে চলে যাচ্ছিলাম। এবং ওখানে যাওয়ার পরে আমাদের সাথে তারা খুব জবরদস্তি করে আমাদেরকে প্লেনে উঠাই দিচ্ছিল যে এই ফ্লাইটে যদি আমরা না যাই সেক্ষেত্রে তারা আমাদের দোহা ট্রানজিট আজীবনের জন্য ব্যান করে দিবে, হ্যান দেন অনেক কথা বলতেছিল। সিকিউরিটি গার্ড চলে আসছিল, বেশ একটা হ্যাসেলের মতো যাচ্ছিলাম। তারপরে প্লেনে উঠে বসছি। কি এক্সপিরিয়েন্স যে ভাই করতেছি, আবার ক্যানাডা ফেরত যাওয়া লাগতেছে এয়ার কানাডাতে, টরন্টোতে। ফ্লাইটে মাত্র উঠলাম, অনেক হ্যাসেল করে উঠবো, তাও উঠালো জোর করে। এই হচ্ছে ফ্লাইট। মিডল সিটে আমি আর নীরব, একটা সিট ফাঁকা, আল্লাহ ভরসা। দীর্ঘ 12-13 ঘন্টা ফ্লাইটের পরে আমরা এখন অলমোস্ট টরন্টোর কাছাকাছি চলে আসছি। মানে 12 ঘন্টা একই মানে 24 ঘন্টা ধরে একই ফ্লাইটে গেলে ঘুরতেছি আমরা। 12 ঘন্টা ছিল আগে, দোহা থেকে 6-7 ঘন্টা ছিল, আবার এখানে আরও 12 ঘন্টা। হেকটিক দিয়ে যাচ্ছে আসলে। মাত্র একটা ইউটিউব কমেন্টে পোস্ট করে সবাইকে জানাই দিচ্ছি যে কি হচ্ছে আমার সাথে। আমাদের পাসপোর্ট দিল মাত্রই, পছন্দের পরে আর কি বলতে পারবো যে কি হইতেছে, নেক্সট কি হবে। Thank you. Bye. Good luck with school, okay? All the best. Thank you very much. Bye, everybody. সো গাইজ, এরপর ভিডিও করার মুড একদমই ছিল না। আমরা টোটালি পিসড অফ ছিলাম। মানে কি বলবো, কি সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, কোথায় থাকার কথা ছিল এবং কোথায় আসছি, অ্যান্ড লং জার্নি, একটা পর একটা ফ্লাইট, হিউজ মানে হ্যাসেলের মধ্যে যাচ্ছিলাম। অ্যাট দ্য এন্ড ক্যানাডাতে যাওয়ার পরে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা পাবলিক হেলথ এজেন্সির কাছে গেলাম, মানে ক্যানাডিয়ান পাবলিক হেলথ এজেন্সি। ওরা আমাদেরকে বললো যে আমাদের কোয়ারেন্টাইন করাই লাগবে, বিকজ আমরা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে ঢুকছি, ক্যানাডাতে এটা ম্যান্ডেটরি। তো আমরা বললাম যে উই হ্যাড নো মানি, আমরা সব কিছু বিক্রি করে বাংলাদেশে যাচ্ছিলাম, অ্যান্ড বাংলাদেশে যার ফাইনাল ডেস্টিনেশন ওখানে আমাদের যেতে হবে। অ্যান্ড দেন ওরা বললো যে ঠিক আছে, বর্ডার যতদিন না খুলে তোমরা এখানে স্টে করো। তারা আমাদেরকে একটা হোটেলের ব্যবস্থা করে দিল। আর এয়ার কানাডার একজন রিপ্রেজেন্টেটিভ এসে আমাদেরকে ওয়াদা করলো যে হ্যাঁ, হি উইল গিভ আস নিউ টিকিট ফ্রম টরন্টো টু ঢাকা। আমরা তো খুশি, এই খুশিতেই কিন্তু আমরা বললাম যে ওকে 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 সব ওকে করে দিচ্ছি। কিন্তু আমরা কোথাও থেকে কারোর লিখিত নেই, কারোর থেকে রিটেন নেই যে সে আমাদের রিটেন দিচ্ছে যে হ্যাঁ সে এটা করবে ওটা করবে। জাস্ট হোটেলটাই আর কি আমরা যাচ্ছি, এবং জানতাম যে হোটেল, কিন্তু আসলে ওটা হচ্ছে কোয়ারেন্টাইন হোটেল, এবং একটা 5 স্টার হোটেল বাট কোয়ারেন্টাইন হোটেল। সো হোটেলে যাওয়ার পথে সুরসুরি দিছি বাবা, কি অবস্থা। সো হোটেলে পৌঁছানোর পরে আমরা ওই হোটেলটাতে 8টা দিন স্টে করছি, 29 তারিখ থেকে 8 তারিখ সকাল পর্যন্ত। অ্যান্ড 8টা দিন লাইফের অনেক বড় একটা মানে মনে থাকার মতো দিন, রিমেম্বারের দিন। কারণ হচ্ছে যে 8টা দিনই আমরা কিছু না কিছু মানে প্রত্যেকটা দিন সকালে উঠে ফোন দিতাম, কথা শেষ মানে ঘুমাইতে যাওয়ার আগেও কলের মধ্যে থেকে ঘুমাইতাম। লাইক ফার্স্টে কথা বলতাম হচ্ছে পাবলিক হেলথ এজেন্সিতে, তারপরে এয়ার কানাডা। আমরা 5 তারিখে আমরা আমাদের টিকিট ম্যানেজ করতে পারলাম এয়ার কানাডাতে। 1000 বার কল দেওয়ার পরে তারা যখনই আমরা কল সেন্টারে কল দিতাম, সে হোক ফ্রান্স, সে হোক প্যারিস, সে হোক ইন্ডিয়া, সে হোক যেখান থেকে ধরে না কেন, দে অল নো অ্যাবাউট আওয়ার সিচুয়েশন। মানে আমরা এতবার কল দিছি, প্রত্যেকটা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ আমাদের ব্যাপারে জানে। ফোন দিলে বলে তোমাদেরকে কালকে সকালে একজন ম্যানেজার কল করে তোমাদেরকে কথা বলবে। অ্যান্ড দেন এয়ার কানাডার থেকে আমরা যখন টিকিট ম্যানেজ করতে পারলাম, দেন আমাদের সামনে আসছিল আমরা কিভাবে হোটেল থেকে বের হব। হোটেলটা ছিল হোম কোয়ারেন্টাইন হোটেল, হোটেল কোয়ারেন্টাইন হোটেল, মানে গভর্নমেন্ট অথরাইজ। তো আমরা অনেক জায়গায় কল দিচ্ছিলাম আগে বের হওয়ার জন্য, কিন্তু কাউকে পাচ্ছিলাম না।
আর আমরা যেটা ভুল করছিলাম, এয়ারপোর্ট থেকে কারো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসি নাই। তো মানে খুব বড় হ্যাসেলের মধ্যে যাচ্ছিলাম। কিন্তু হোটেলের আমরা টোটাল 6 জন মানুষ ছিলাম। আপুটার কেনিয়ান পাসপোর্ট ছিল, তো যার জন্য সে তার বাসায় গিয়ে কোয়ারেন্টাইন করছে, আর আমাদের বাংলাদেশি পাসপোর্ট জন্য আমরা হোটেলে দেওয়া হয়েছে আমাদেরকে। তো নুরুল আরিফিন এক রুমে ছিল, আমি তাসিন আর নীরব এক রুমে, আর বড় ভাই আরেক রুমে ছিল, আর 2 ভাই। আমরা এক রুম থেকে আরেক রুমে যাতায়াত করতাম। তো এখানকার আর কোনো ভিডিওই করি নেই, জাস্ট নুরুল আরিফিনের সাথে একটা প্র্যাঙ্ক করছি। ওর সাথে মিশে লিটারেলি ওর একটা ভালো ফ্রেন্ড হয়ে গেছি আমরা সবাই। ও আরেকটা জায়গা থেকে আসছে, আমরা ওকে জীবনে দেখিনি। এই 8টা দিনে আমরা অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছি। ওর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। সো ওর সাথে একটা প্র্যাঙ্কও করছি আমরা ইন দ্য মিন টাইমে। সো এটাই দেখেন। This is a prank, bro. This is a prank. সো এখানে হয়েছিল কি, আমরা ওকে একটা ভয়েসটা একটু বড় করে ইন্টারকম থেকে কল করে বলছি যে পাবলিক হেলথ থেকে বলতেছি তোমার কোভিডের টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে। সো তুমি বাসা থেকে বের হয়েও না, কারোর সাথে দেখা করো না, কিছুই করো না। আমরা একটা নার্স পাঠাচ্ছি তোমার দরজায়, তুমি দরজাটা খুলে রাখো, সে তোমাকে একটা হোম কিট দিবে অথবা তোমার টেম্পারেচার মাপতে আসবে। ও লিটারালি ভয় পেয়ে গেছে, ওর কলিজের পানি শুকায় গেছে। আমরা ওকে যখন কল করে বলছি তো রুমে আসিস, ও মানা করছে যে না আসিস না, আমাকে এরকম ফোন দিয়ে বলছে এটা। দেন আমরা তো মজা নেওয়া শুরু করছি, অ্যান্ড দেন তাসিন গিয়ে ফার্স্ট ওর রুমে নক করলো, অ্যান্ড দেন This is a prank, bro. Oh my god! Oh my god! Bro, you just exposed by made this vlog. George! We have been exposed. So guys, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। এইটার নেক্সট পার্ট, যেটাতে আমি আসলে টরন্টো থেকে ঢাকা আমার পরিবারের সাথে দেখা করতে পারছি, যে ফ্লাইটে আসছি, সেইটার ভিডিওটা নেক্সট পার্টে আসতেছে। সো মেক শিওর টু লাইক দিস ওয়ান। এবং এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এই 8-9টা দিন বা এই 10টা দিন আমি যে কাটাইছি, এখানে অনেক এক্সপিরিয়েন্স করছি, কীভাবে এজেন্সি মানে আপনার এয়ারলাইন্স কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে পাবলিক হেলথ অথরিটির সাথে কীভাবে ম্যানেজ করতে হবে, কীভাবে হোম কোয়ারেন্টাইনের ব্যাপার স্যাপার জানবো, সব কিছু এক্সপিরিয়েন্স করছি। লাইক খারাপ টাইম হ্যাসেল গেলেও অনেক কিছু শেখার ছিল এবং অনেক মজা করছে এই টাইমগুলোতে। আসলে 6-7 জন ছিলাম বলে আর কি টাইমটা অনেক ভালোভাবে পার করতে পারছি না, কী যে হয়তো আল্লাহ জানে। সো এই ছিল আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই সবাইকে অনুগ্রহ করতেছি। আর নেক্সট পার্টটা আমি খুব শীঘ্রই আপলোড করবো, লাইক এটার পরেই দেখা যাবে যে একদিন পরে হয়তো আপলোড করে দিচ্ছি। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট যদি ভালো লেগে থাকে। অ্যান্ড আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আছি, সেফ আছি। অনেকে বলতে পারেন আমার চোখের নিচে কালি, আসলে অনেকদিন ঘুমাই না, 3-4 দিনে মানে ফ্লাইটে কাটছে। তো আর এখানে আসার পর তো জেট ল্যাগ শুরু হয়ে গেছে, যার জন্য আর কি আমি দিনের বেলা ঘুম আসতেছে না, রাতে ঘুমাইতে পারতেছি না, যার জন্য চোখের নিচে কালো। ইনশাল্লাহ এটা চলে যাবে। তো বি সেফ, যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।